এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কি হলো? কিছুই না। হাত ছাড়ো। হ্যাঁ সেটা তো ছেড়ে দিব, তবে তার আগে একটা কথা, কনফিউশন আছে। কি? তুমি যাচ্ছ যাও, তবে এই বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে কেন যাচ্ছ? মুভি সিরিয়ালের হিরোইনদের মতো গাড়ি নিয়ে যাও। হেঁটে যাওয়ার মানে কি? এত ড্রামা করো কেন? এক মিনিট, আমি যাচ্ছি সেটাতে তোমার সমস্যা না, কিন্তু আমি বৃষ্টিতে হেঁটে যাচ্ছি এটাতে সমস্যা। এই বৃষ্টি, এই বর্ষাকাল, ওই মেঘ, ওই আকাশ, কি বলবে বলো তো? একটা গাড়িও নেই চৌধুরীদের, হাউ চিপ। মেরিনের ইচ্ছে করছে নীরকে জানে মেরে ফেলতে। রাগটাকে আর কন্ট্রোল করতে পারলো না, নীরকে ইচ্ছে মতো কিল ঘুষি মারতে লাগলো। একটা সময় নীর ওর হাত দুটো ধরে ফেললো। মেরিন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, পারলো না। নীর মেরিনকে বুকে জড়িয়ে নিল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ছেড়ে দিব? হ্যাঁ ছাড়ো। ইস, বললেই হলো। আমার বউ, আমি কেন ছাড়বো? আমি কারো বউ না, ছাড়ো। আমার জানা মতে ডিভোর্স না হওয়া পর্যন্ত তুমি আমার বউই, আর আমি তোমাকে ডিভোর্স দিব না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। মিথ্যা কথা। সত্যি কথা রে বউ, সত্যি কথা। আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমাকে। জানি না কি করে তোমার মতো জাদরেল সাংবাদিকের প্রেমে পড়লাম, তবে পড়েছি। আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ বলে মেরিন কান্না করতে লাগলো। নীর মেরিনকে আগলে নিল। আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমাকে কখনো কোথাও যেতে দিও না প্লিজ। প্রমিস, তোমাকে কোথাও যেতে দিব না। আচ্ছা, এখন কি এখানে দাঁড়িয়ে ভিজবই নাকি? নাকি মানে কি? নাকি মানে রোম্যান্স। ধ্যাত, আমার জাদরের বউটা লজ্জাও পায়। লজ্জা পাওয়া বউটার সাথে তো রোম্যান্স করতেই হয়। আমি কিন্তু তোমাকে কোলে তুলে নিয়ে যেতে পারবো না, তুমি অনেক ভারী। কি বললা তুমি? যেটা সত্যি সেটাই। বলে মেরিন চলে যেতে নিল। নীর টেনে এনে কাঁধে তুলে নিল। আমাকে তুললে কেন? আমি না ভারী? তাই তো কাঁধে তুলে নিলাম। তুমি খুব খারাপ, আই হেট ইউ। থ্যাংক ইউ। 3 দিন পর। এটা কি? খুলে দেখো। আইডি কার্ড? আমাদের চ্যানেলের। তুমি আবার সাংবাদিকতা করবে। কিন্তু? কোনো কিন্তু না। নিহাল রেগে মেগে বাসায় ঢুকলো। সবাই নিচে জড়ো হলো। নিহাল ঠাস করে একটা থাপ্পড় মারলো মেরিনকে। সবাই অবাক হয়ে গেল। নিহার, তুমি কি পাগল হলে? ছেলের বউয়ের গায়ে কেউ হাত তোলে? আমি কবির ফসল খানের মেয়ের গায়ে হাত তুলেছি? ও ফুপির মেয়ে কি করে হতে পারে? আমি কি একবার বলেছি ও তোমার ফুপির মেয়ে? আমি বলেছি ও কবির ফসল খানের মেয়ে। মিনিংটা তো একই। নট অ্যাল অন। কে জানে ও কবির ফসল খানের কততম বইয়ের সন্তান, বৈধ নাকি অবৈধ সন্তান? আমি আমার বাবা মায়ের বৈধ সন্তান। ও রিয়েলি? তোমার মায়ের নাম জানতে পারি? কণিকা কবির চৌধুরী খান। তুমি কণিকার সন্তান নও, কারণ কেবল মেঘ নীলিমাই কণিকার সন্তান। আমি নই কেন? কারণ কণিকার শেষ সন্তান মৃত ছিল, বুঝেছ? আমি এত কিছু জানি না। আমি কেবল এটা জানি যে আমার বাবার নাম কবির ফয়সাল এবং মায়ের নাম কণিকা। ভুল ভুল জানো তুমি। তুমি আমার সন্তান হতে পারো না। ইউ জাস্ট সেট আপ। পণ্যকে উপরে নিয়ে যাও। সরি, আই কান্ট। আমার বোনকে ফেলে আমি কোথাও যাব না। আপু, প্রাণকে নিয়ে যাও। না, মেরিন। আপু প্লিজ আমার কথা শোনো। টিনা, প্রাণকে নিয়ে রুমে যাও। তোমার কাছে জানতে চেয়েছি, নয় তাই না? সো কুইজ। সরি বাবা, চুপ থাকতে পারবো না, কারণ কথা হচ্ছে আমার বোন আর বাবাকে নিয়ে। অমন বাবাকে নিয়ে গর্ব করতে লজ্জা করে না? চরিত্রহীনা লোক। চাচ্চু, আমার বাবার সাথে আমার হাজারটা মতভেদ থাকতে পারে। আমার বাবা অনেক খারাপ হতে পারে, কিন্তু চরিত্রহীনা নয়। তাই এই অপবাদ মেনে নিব না। মেনে নিতে হবে, কারণ তোমার বাবা চরিত্রহীনা। আম্মু, তুমি আমাকে মেয়ে বলে না মানো, কিন্তু প্লিজ আমার বাবাকে চরিত্রহীন বলবে না। তোমার বাবাকে আমি চরিত্রহীনা বলবো
কারণ সে চরিত্রহীনা। আর তোমাকেও আমি মেয়ে বলে মেনে নিব না, কারণ তুমি আমার মেয়ে নাও। ইজ দ্যাট ক্লিয়ার? দেখ মেরিন, দেখ কার জন্য তুই এতগুলো বছর ধরে বাবার সাথে যুদ্ধ করলি। দেখ দেখ তাকিয়ে। তোমাদের এই ড্রামাটা এখনই বন্ধ করো। আমি জানি এসব তোমাদের প্ল্যান, খানেদের প্ল্যান, আমাদেরকে ফাঁসানোর জন্য। ভুল করেছি তোমাদের বাড়ি বউ হিসেবে এনে। আরও একবার নাই, ঠিক আমি ভুল। ও বারবার বলেছে যে তুমি দ্রুত, আমি বারবার বলেছি যে না, আমি দ্রুত, অনেক দ্রুত, ধোকাবাজ, বাবার মতো রক্ত কথা বলে। বাবা, আমাকে বাবা বলে ডাকবে না। যে ভুলটা আমি করেছি সেটাই আমি ঠিক করব। কি করে ঠিক করবে? তুমিও কি আমাকে বের করে দিয়ে নিজের ভুল শুধরাবে? যদি বলি হ্যাঁ, তাহলে বেরিয়ে যাব। তাহলে বেরিয়ে যাও। দাঁড়া মেরিন, তুই একা যাবি না, আমিও যাব। না রে আপু, তুমি কোথাও যাবে না। প্রাণ এই বাড়ির ছেলে। আমি চাই না প্রাণ দ্বিতীয় মেরিন হোক। প্রাণ আমার দ্বিতীয় সন্তান, তুই প্রথম। আমি যাবই। তোমাকে আমার কসম আপু, এমনটা করো না। আসছি। বলে নিহাল রুমে চলে গেল। মেরিন একবার করে সবার দিকে তাকালো। সকলের চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেল। আরও একবার বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দরজার দিকে পা বাড়ালো। পৃথিবীর কোনো সন্তান যেন আপনার মতো মা না পায়। আপনি তো মা, সন্তানদের চিনতে নাকি মায়েদের চোখ লাগে না? অন্ধ মাও তার সন্তানকে চিনতে পারে, কিন্তু আপনার তো চোখ আছে, তবুও আপনি অন্ধ। ছি! মেরিনের জন্য আমার যে অনুভূতি সেটা অন্যরকম, কিন্তু সেটা কি মেয়ের প্রতি মায়ের অনুভূতি? কিন্তু আমার সন্তান যে মৃত হয়েছিল, তাহলে মেরিন আমার মেয়ে? জানি না, কিচ্ছু জানি না আমি। ওর হয়ে সুপারিশ করবে না প্লিজ নীলি। আমি কারো হয়ে সুপারিশ করতে আসিনি। দেখো, মেরিন ধোকা দিয়েছে, মিথ্যে বলেছে, পরিচয় গোপন করেছে, সবটা ঠিক, কিন্তু ও সবাইকে ভালোবাসে, সেটাও তো ঠিক বলো। এবার এই বৃষ্টির মধ্যে বাড়ির বউকে বের করে দেওয়া কি ঠিক? বউ তো বউ, এটা অচেনা মেয়েকেও তো বের করা ঠিক না, বলো? আমি তো ওকে বের করতে চাইছি, ও নিজ ইচ্ছাতে গিয়েছে। ও বললো কেন বেরিয়ে যাব। ও দেখতো আমার কি সিদ্ধান্ত। কিন্তু ও তো কবিরের মেয়ে, সবসময় ওরই ঠিক। কি ভাবছো? মেরিনের কথা। তুমি মেরিনের কথা ভাবছো? হ্যাঁ, অদ্ভুত মায়ায় পড়ে গেছে ওর ওপর। কিন্তু এটা কিসের মায়া, কিসের টান? আচ্ছা, মেয়েটা কোথায় গেল এত রাতে? জানি না। ভাইয়া ওকে থাপ্পড় মারতে গেলে কেন? কেন লুকিয়েছে এত বড় কথা নিলা? আগে জানলে কি আরো আগেই বের করে? না, বিষয়টা সুন্দরভাবে সামাল দিতাম। তুমি যে কি সামাল দিতে তা আমার জানা হয়ে গিয়েছে। ওর পক্ষে একটাও টু শব্দ করলে না। ভুলটা তো ওর ছিল, বলো। আমার বোনের ভুল ছিল না? ছি! এই ঝড় বৃষ্টির রাতে মেয়েটাকে বের করে দিতে পারলে? রাত 1টা। সবাই নিজ নিজ রুমে জেগে আছে। সকলের মনে এক অপরাধ বোধ কাজ করছে। তখন হঠাৎ কেউই ডোরবেল বাজাতে লাগলো। নীর দরজা খুলে দেখলো রেবা দাঁড়িয়ে আছে। আপনি এত রাতে? মেয়ে ভেতরে ঢুকতে বলবে না? আসুন। রেবা ভেতরে ঢুকে সোজা কণিকার মুখোমুখি দাঁড়ালো। জানেন, ছোটবেলায় লুকোচুরি খেলার ছলে যখন মায়ের কাছ থেকে লুকিয়ে থাকতাম, তখন মা আমাকে ঠিক খুঁজে নিত। বলতো আমার শরীরের ঘ্রাণ নাকি বুঝতে পেরে আমাকে খুঁজে বের করে দেয়। মেয়েনের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ ওর জন্য আমার প্রাণ কাঁদে। কিন্তু কেমন মা আপনি! ছি! সরি টু সে, বাট আপনি এভাবে আমারে ফুপিকে কথা শোনাতে পারেন না। আমি কি পারি আর কি পারি না সেটা তোমার কাছ থেকে শিখবো না। আর এই যে মিস্টার নিহাল চৌধুরী, এত রাতে মেয়েটাকে বের করে দিতে বুক কাঁপতো না? মেয়েটা গত 8 বছর ধরে নিজের বাবাকে বাবা বলে ডাকে না। কেন জানেন? কারণ ও হলো এই কণিকা চৌধুরী। কিভাবে জানতে পারে যে কণিকা চৌধুরী মারা গিয়েছেন? সেটাও কবির ফয়সাল খানের ভুলের জন্য, রাজনীতির জন্য। সেই থেকে বাবার সাথে যুদ্ধ, রাজনীতির সাথে যুদ্ধ। আর সেই মা আজকে বলে তুমি আমার সন্তান নও। ছি! জানেন নিহাল স্যার,
বিয়ের আগে বলতে বিয়ের প্রস্তাব পাঠানোর আগেই না ও নিজের বাবার সাথে আপনাকে নিয়ে ঝগড়া করত, বলতো আপনি সত্যিই ভালো মানুষ, আপনি আজকে ওকে কি বানিয়ে দিলেন। মেয়েটা সব কিছু থাকতেও কিছু নেই, কিভাবে যেন আপনার ছেলেকে ভালোবেসে ফেললো সেটা আমি জানতাম না। আমি জানতাম ও নীরকে ঘৃণা করে, ঝগড়া করতো ওর সাথে কেবল। ভাবলাম প্রণয়কে ও ভালোবাসে। এই ভুল বোঝাবুঝিতে আমি আপনাদের হ্যাঁ বলে দেই। মেরিন যখন জানতে পারলো যে বিয়েটা প্রণয়ের সাথে ঠিক হয়েছে, তখন ও বলে দেয় আমি যেন বিয়েটা ভেঙে দিই, কারণ ও নীরকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভীষণ। কিন্তু আমি আপনাদের ফোন করার আগেই নীর যায় বাসায়, যা তা বলে মেরিনকে। যাকে ভালোবাসে তার কাছ থেকে অপবাদগুলো মেনে নিতে পারেনি, তাই বিয়ে ভাঙতে না করে। পরে যখন 3-4 দিন পর রাগ কমলো, তখন ঠিক করলো যে রেগে সিদ্ধান্ত নেওয়া ঠিক না, বিয়ে করবে না। প্রণয়কে তো না। তখন কে হাজির হলো জানেন? ওর বাবা আর ভাই। মেরিন প্রান্তিকের কথা জানতো না, জানলেও কখনোই রাজি হতো না। যখন ওর বাবা ভাইয়া বিয়েটার জন্য না করছিল, তখন ও কারণটা জানার জন্য নানা ধরনের কথা বলে, কিন্তু বিনিময়ে কি পায় জানেন? ভাইয়ার থাপ্পড়। বাবা ওকে বাসা থেকে বের করে দিয়েছিল, সেটা মেনে নিয়েছিল। যে নীরকে ভালোবাসে তার অপবাদও মেনে নিয়েছিল, মেনে নিতে পারেনি ভাইয়ার থাপ্পড়। যে ভাইয়া কখনো চোখ রাঙায়নি, সেই ভাইয়া ওকে থাপ্পড় মারল। রাগ রাগ রাগ, রাগের আগে হলুদ দেয়া হলো। অনেক ভাবলো যে না, বিয়ে করা সম্ভব না। তার মধ্যে প্রণয় ওর অতীতের কথা বলছিল, নীলার নাম নেয়নি। ঠিক করলো না একটা নিষ্পাপ বাচ্চার হক ও কেড়ে নিতে পারে না। তখন ও প্রণয়কে ফোন করে, বলে যে সকালে দেখা করতে চায়, উদ্দেশ্য বিয়ে ভাঙা। প্রণয়ের সাথে কথা বলার পরে দেখতে পায় প্রণয়ের লকেট, যার ভেতরে নীলা প্রান্তিকের ছবি। সবটা বোঝা যায়, ছুটে যায় খান বাড়িতে। আরও একবার বের করে দেওয়া হয় মেয়েটাকে। এবার বাবা না, ভাইয়া বের করে দেয়। কিন্তু এবার ভাইয়ার রাগের কষ্ট পায়নি, কারণ নিজেকে অপরাধী ভাবছিল। কি করে বোনের ভালোবাসাকে বিয়ে করতে যাচ্ছিল। প্রণয়কে কিডন্যাপ করার প্ল্যানিং করে, এরপর ঠিক করে নীলাকে কিডন্যাপ করবে। দুজনের কথাই শুনবে। কিন্তু হয়ে গেল নীরের বউ। না, নীরকে ভালোবেসে সে কারণে না, নিজের মাকে দেখে। যে মায়ের জন্য ছোট থেকে হাহাকার করেছে, সেই মায়ের জন্য। কেউ বোঝেনি মেরিনকে, বোঝার চেষ্টাও করেনি। আর হয়তো সেই ইয়াংস্টার মেরিন বর্ণাকে কেউ দেখতে পারবে না। কারো কষ্টের কারণ হবে না, নিজেও কষ্ট পাবে না, সব কষ্ট শেষ হবে। আপনি এভাবে কেন কথা বলছেন? মেরিন কোথায়? ও ঠিক আছে তো? এখান থেকে বের হয়েও আমার সাথে ফোনে কথা বলেছিল, সবটা বলেছিল। হঠাৎ শুনতে পেলাম একটা শব্দ। মানে? মেয়েটা হসপিটালে, জানি না বাঁচবে নাকি মরবে, জানি না বাঁচবে নাকি মরবে। আসছে। আর কণিকা চৌধুরী, আপনি যদি বিশ্বাস না হয় যে ও আপনার মেয়ে, তবে ডিএনএ টেস্ট করিয়ে নেবেন। বলেই রেবা বেরিয়ে গেল। নীলাও আর কিছু না বলে বেরিয়ে গেল। প্রণয় নীরের কাঁধে হাত রাখলো। নীর কিছু না বলে প্রণয়ের হাত সরিয়ে দিয়ে রুমের দিকে পা বাড়ালো। মেরিনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাহিরে চৌধুরী খানেরা দাঁড়িয়ে, কেবল নীর আসেনি। বহু বছর পর কবির কণিকা মুখোমুখি, কেউ কারো দিকে তাকাচ্ছে না। ডক্টর, মেরিন ঠিক হয়ে যাবে তো? এখনো কিছু বলা সম্ভব না, আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছি। এক্সকিউজ মি। বাবা, ঠিক হয়ে যাবে পরি বাচ্চা, কিচ্ছু হবে না আমার মিষ্টি বাচ্চার। মিষ্টি বাচ্চা? পরি বাচ্চা? ভাবি, তোমার বর কি বলছে? তোমার লজ্জা থাকার দরকার ভাইয়া, লজ্জা থাকার দরকার। বুঝেছো? কোন মুখ নিয়ে মিষ্টি বাচ্চা বলছো বলো? কিভাবে থাপ্পড় মেরেছিলে বলো? কি করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আর বাবাকে তো আমি কিচ্ছুই বলবই না, চৌধুরীদেরকেও কিচ্ছু বলবো না। এখানে আমার বাবা ভাইয়া অপরাধী, আমি নিজেই অপরাধী। সেখানে তাদেরকে কি বলবো? তারা তো আর মেরিনের কেউ নয়। পরদিন নীর অন্ধকার ঘরে বসে আছে। নীর, একটা 12 হসপিটালে গেলি না যে? মেরিনকে দেখবি না? মেয়েটাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, একটা বার দেখবি? না ভাই, আমি যাব না। মেয়েটাকে প্রমিস করেছিলাম যে ওকে কোথাও যেতে দিব না। ও যেতে চাইলেও যেতে দিব না, কিন্তু দেখো 4টা দিনও হয়নি, প্রমিস ভেঙে ফেললাম। নীর, তোকে কেবল একটা কথাই বলবো, নিজের ওপর রেগে কোনো সিদ্ধান্ত নিস না। এখন দেখতে যাচ্ছিস না, এমন না হোক পরে দেখতে পারবি না। রাতে নীর মেরিনকে দেখতে পেল। সারা শরীরে ব্যান্ডেজ, নড়ছেও না চড়ছেও না, স্থির হয়ে শুয়ে আছে। একটা সময় চেয়েছিলাম তোমার সাথে এমন হোক, চেষ্টাও করেছিলাম, হয়নি।
তখন ভাবতেও পারিনি তোমাকে এভাবে দেখতে এত কষ্ট হবে। সরি মেরিন, সরি। হয়তো তুমি সুস্থ হয়ে উঠলে সরি বলতে পারবো না, বড্ড বেমানান হবে। তোমাকে কেবল কষ্টই দিয়ে গেলাম, তাই না? আসলে ভুল মানুষকে ভালোবেসেছো, আমাকে ভালোবাসা যায় না। কিন্তু প্লিজ তুমি সুস্থ হয়ে ওঠো। আমাদের বিবাহ বার্ষিকী আমরা পালন করব। প্রথম বিবাহ বার্ষিকী নয়, অনেকগুলো পালন করব, আমৃত্যু পালন করব। নীর কাঁদতে লাগলো। তখন নার্স এসে বলল বাইরে বের হতে। নীর তো বের হবেই না, ওকে জোর করে বের করা হলো। 5 থেকে 7 দিন পর মেরিনের শরীর কিছুটা ভালো হলো। ওকে শিফট করা হলো। ডক্টর বলেছে আউট অফ ডেঞ্জার। ডক্টর, আমার মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করুন। আমি আমার মেয়েকে যত দ্রুত সম্ভব বাসায় নিয়ে যেতে চাই। আমার বাড়ির বউকে তুমি কেন তোমার বাড়িতে নিবে? আমার বাড়ির বউকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, বুঝেছো? এখন আমার মেয়ে আপনার বাড়ির বউ হয়ে গেল। বাড়ি থেকে বের করার আগে মনে ছিল না? বাড়ি থেকে তো তুমিও বের করেছো। সেটা আমার আর আমার মেয়ের ব্যক্তিগত ব্যাপার। আর ওটাও আমার আর আমার ছেলের বউ এবং ভাগ্নি ব্যক্তিগত ব্যাপার। মেরিন কেবল আমার মেয়ে, আপনার বোনের না। তোমার কথা শেষ কথা না। আর মেরিন, তোমার আর 2 সন্তানের মতো স্টুপিড না যে তুমি যা বলবে তাই বিশ্বাস করে নিবে। ও যথেষ্ট বুদ্ধিমতী, বুঝেছো? দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলো। মেঘ আর প্রণয় এসে থামালো। আমাকে এখানে কেন টেনে নিয়ে এলে? তো কি করবো, বাচ্চাদের মতো ঝগড়া করছিলি দুজন, লোকে কি বলবে বলতো? আই ডোন্ট নো, বাট মেরিন আমাদের সাথেই যাবে। এটা অত সহজ নয়। কোনো কিছু সহজ হয় না ভাইয়া, সহজ করে নিতে হয়। মেরিন আমাদের সাথেই যাবে, ইটস ফাইনাল। নো ওয়ারি বাবা, আই উইল হ্যান্ডেল ইট। নো, তুমি হ্যান্ডেল করবে না। কেন বাবা? কারণ তুমি ঠান্ডা মাথায় কোনো কাজ করতে পারো না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তুমি কিছু করবে না, দ্যাটস ইট। ওকে ফাইন, তাহলে কবির ফয়সাল খানের সাথে একটা মিটিং ফিক্স করো কালকে, যেখানে তারা এবং আমরা থাকবো। তবে একটা কথা মাথায় রেখো বাবা, মেরিন খান চৌধুরীর কিনা জানি না, তবে তুমি এবং তোমাদের দুশ্মন একটা কথা মাথায় রেখো যে মেরিন আমার। আর হ্যাঁ বাবা, আর একটা কথা, আমি রাজনীতি ছেড়ে দিব। বলে নীর চলে গেল। সেদিন রাতে মেরিনের জ্ঞান ফিরল, কিন্তু ডক্টরকে বলল যে ও কারোর সাথে দেখা করবে না। শরীরের অবস্থা তেমন একটা ভালো না, তাই কেউ জোরও করলো না। পরদিন মেরিন দেবার সাথে দেখা করতে চাইল। কেমন লাগছে রে এখন মা? ভালো খালামণি। দরজার ওপাশে যে খান চৌধুরী সবাইকে দেখা যাচ্ছে, এর কারণ? সবাই মেরিনকে চায়। মেরিনকে চায়? যাকে কেউ চায় না সেই মেরিন, যে কারো না সেই মেরিন। নিশ্চয়ই বাইরে যুদ্ধ চলছে আমাকে নিয়ে। কোথায় যাবে মেরিন, তাই তো? না তো। আমি আমার বাবাকে খুব ভালোভাবে চিনি, আর সময়ের ব্যবধানে আমার 2 মামাকেও চিনে গিয়েছি। তাই তুমি যতই না বলো না কেন, আমি কিন্তু জানি, বুঝি যুদ্ধ চলছে কি চলছে না। চলছে। ইভেন আজকে বিকেলে বা কালকে সকালে 2 পরিবারের মধ্যে মিটিংও আছে। কিন্তু খালামণি, আমি কাউকেই ফেস করতে চাইছি না, সেইটার খেয়াল তোমাকে রাখতে হবে। তোর বোনটা বড্ড কাঁদছে রে, ওর সাথে একটাবার দেখা করবি না? একটাবার দেখা কর না। তোর আপু তো আর তোর অপরাধী না, বল। পরদিন সকালে জায়গায় বিকেলে মিটিং শুরু হলো। কথা কাটাকাটি হলো। 1-2 পরিবারের মধ্যকার মিটিং এর কথা অন্য একজন জানতে পারে। সেই নিহালের চরম শত্রু, তাই সে লোক লাগায় কবিকে গুলি করে মেরে ফেলার জন্য। কিন্তু গুলিটা লাগলো কবিরের হাতে। ব্যাস, এটাই নিয়ে কাহিনী হয়ে গেল। মেঘ মনে করলো যে চৌধুরীরা করেছে। এই নিয়ে ব্রেকিং নিউজ হয়ে গেল। পরদিন সংবাদ শিরোনাম মেরিন দেখতে পেল। ওরা বাবার উপর হামলা করেছে। ওরা এত নিচু। আগে কেবল বাবার দোষ দিতাম, এরাও তো কম না। ছি। তখন মেরিন আরও একটা নিউজ দেখলো। সেটা ছিল আরও অবাক করার মতো ওর কাছে, কারণ নীর ঘোষণা দিয়েছে যে নীর আর রাজনীতি করবে না। ভূতের মুখে রাম নাম, এতেও কোনো চাল আছে। কেউ কোনো কিছু স্বার্থ ছাড়া করে না। তবে এত কিছুর মধ্যে একটা জিনিস সত্য হয়ে গেল,
সেটা হচ্ছে বাবার কথা। বাবা বলেছিল যে যেদিন নিহাল বাবা জানতে পারবে আমি কবির ফয়সাল খানের মেয়ে, সেই দিন ছুঁড়ে ফেলে দিবে। নিহাল বাবা আদৌ তাকে বাবা বলার অধিকার কি আছে? 7 দিন পর আজকে মেরিনকে রিলিজ দেওয়া হবে। এই 7 দিনে রেবা আর নীলা ছাড়া কারোর সাথে দেখা করেনি মেরিন। সবাই কেবিনের বাইরে অপেক্ষা করছে, এক পাশে খানেরা, আরেক পাশে চৌধুরীরা। এতক্ষণে হয়তো দুই পরিবারের খুনোখুনি হয়েছে তো মেরিনকে নিয়ে যাওয়া নিয়ে। রেবা বলেছে নিজেরা যুদ্ধ না করে মেরিন কি করে সেটা দেখতে, কারণ সবাই জানে মেরিনকে জোর করা যায় না। সবাই চিন্তিত আছে এইটা ভেবে যে মেরিন কাদের সাথে যাবে। রেবা নিজেও জানে না। রেবা ভাবছে যে মেরিন কারোর সাথেই যাবে না। সব অপেক্ষার অবসান ঘটলো। মেরিন দরজা খুলে বের হলো। সকলে চেহারা দিকে তাকালো। নীলের মুখটা দেখে মেরিনের বুঝতে বাকি রইল না যে নীলের মনের হাল কি। নিহালের চোখে মুখে অনুতাপ দেখতে পেল, কণিকার মুখে দেখতে পেল স্নেহ মমতা। মেরিন চৌধুরীদের দিকে তাকিয়ে আগে বাড়ছে, ওদের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। আমি জানতাম আমার মামুনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। কবিরের মনটা ছোট হয়ে গেল, হেরে গেল নিজের কাছে, নিজের সিদ্ধান্তের কাছে, নিজের জেদের কাছে। চলো মামুনি। কোথায়? তোমার বাসায়। আমি আমার বাসাতেই যাব বলে কবিরের সামনে গিয়ে দাঁড়ালো। চলো বাবা, বাসায় চলো। আর হ্যাঁ, খালামুনিও কিন্তু আমাদের সাথে যাবে। কবিরের মুখে বিশ্বজয়ের হাসি, আনন্দের চোখের কোণে পানি চলে এলো। চলো বাবাটা। মেরিন, আমার সাথে কথা বলতে চাইলে তোমাকে খান বাড়িতে আসতে হবে, থাকতে হবে। রাজি থাকলে লেটস গো। ডাকলো। মেরিন কোনো জবাব না দিয়ে কবিরের সাথেই চলে যাচ্ছে। ভীষণ অভিমান হয়েছে নীরের সাথে। সেদিন একটা কথাও বলেনি নীর। নিহাল রেগেছিল, নীরও রেগেছিল, সেটা মেরিন বোঝে। কিন্তু এটা কি করে মেনে নিল যে ওদের ক্ষতি করার জন্য মেরিন ওই বাড়ির বউ হয়ে গিয়েছে? মেরিনের কোনো সাড়া না পেয়ে নীর মেরিনের সামনে গিয়ে দাঁড়ালো। বললাম না উই নিড টু টক। নীর সরে দাঁড়াও। আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, সো কিপ ইয়োর মাউথ শাট। মেরিন, কাম উইথ মি। চৌধুরীদের সাথে খানেদের কোনো কথা থাকতে পারে না। তুমিও চৌধুরী? নো, আমি মেরিন বন্যা খান। ঠিকই ভেবেছিলে তোমরা। মুখোশ পরেই ছিলাম এতদিন। সত্যি এতদিন সত্যর মূর্তির সাংবাদিক মেরিন বন্যার মুখোশ পরেই ছিলাম। খান বাড়ির আদরের জিদ্দি মেয়ে আমি। দাদুভাই আমাকে শের খান আর বাবা আমাকে ডেভিল খান বলে রাখত। রিয়েলিটি রক্তে মিশে আছে। টাকা উড়ানো কাকে বলে সেটা আমার কাছ থেকে তোমার শেখার আছে। ডায়মন্ড বিজনেস আমাদের, বুঝেছো? চলো বাবা। আর হ্যাঁ, একটা কথা, শেষ কথা, কবির ফয়সাল খান চরিত্রহীন নয়। যদি হতো তাহলে খান বাড়িতে নতুন রাজমাতা থাকতো। ওরা চলে গেল। নীর তাকিয়ে রইল। এটা হলো খান বাড়ির শিক্ষা। মেরিন কথা বললে কবির ফয়সাল খান শোনা যায় না, আমি ওর কথায় কণিকা চৌধুরী শুনতে পাই। কণা ছোটবেলা, কিশোরীকাল ভুলে যাস না, মনে করে রাখিস। খান বাড়িতে পৌঁছে মেরিন সোজা নিজের রুমে চলে গেল। মিষ্টি বাচ্চা, লেট হার গো। ওকে একটু সময় দাও, অনেক বছরের অভিমান। ঠিক তখনই মেরিনের গলার শব্দ পাওয়া গেল। চেঁচিয়ে সব সার্ভেন্টদের ডাকছে। এস ম্যাম। আমার রুমে গ্রিন কালার ল্যাম্পপোস্ট কেন? ওয়াই? ডোন্ট ইউ নো দ্যাট হাউ মাচ আই হেট গ্রিন কালার? সরি ম্যাম, আমি এখনই পাল্টে দিচ্ছি। 5 মিনিট সময় আছে তোমার কাছে, কেবল 5 মিনিট। আর 5 মিনিট মানে 5 মিনিট। আমি গার্ডেনে আছি। মেরিন চলে গেল। দ্য রিয়েল ডেভিল ইজ ব্যাক। সেটা দেখছি বাবা। তুফান আসতে চলেছে, খুব বড় তুফান। 2 দিন পর। ভাবি না ভাবি? হ্যাঁ নীর, বলো, কিছু লাগবে? কিছু লাগবে না ভাবি। মেরিন বদমেজাজি, তাই না? ওর জেদ তো তোমার অজানা কিচ্ছু না। জেদি আর বদমেজাজির মধ্যে পার্থক্যটা আছে, তাই না? তুমি কেমন তুমি জানো? মানে? আমি কঠিন প্রশ্ন করিনি, কেবল জানতে চেয়েছি যে তুমি কি জানো, তুমি কেমন, হ্যাঁ কি ন? হ্যাঁ। গুড। মেরিন তোমার পরিপূরক, বুঝেছো? যে মেরিনকে দেখে এসেছো, জানো চেনো, সে মেরিন জেদের বসেও ঠিক কাজ করে, বাঁকাভাবেও ঠিক কাজই করে।
বাট যেটা রিয়েল মেরিন, সে রাগের বশে ঠিক করে না ভুল করে সেটাও জানে না, আর জানতেও চায় না। যেমন করে রাগের বশে খানবাড়ি ছেড়েছিল, সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটা আমরা জানি বুঝি, বাট ওর মতো ও ঠিকই করেছে। ওকে রাগানো মানে মৌমাছির চাকে ঢিল মারা, বুঝেছো? দেখো নীর, আমি জানি আমার বোনটা তোমাকে ভালোবাসে। আমি চাই না আমার বোন ভালোবাসে কষ্ট পাক। জানি না মেরিনের রাগ কমাতে পারবে কি পারবে না, কিন্তু আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক। ভাবি, আমি ছোটবেলায় মামনি বাবার সম্পর্কে একটা জিনিস লক্ষ্য করেছি। একজন গরম হলে অন্যজন নরম হয়, পরে তো দুজনের সম্পর্ক পাল্টে গেল। যদিও মেরিন আবার সবটা ঠিক করে দিয়েছে, এখন মেরিন গরম আছে, আমি নরম থেকে দেখি, সময় দিয়ে দেখি। মেরিনকে চেনো না নীর, এতে কাজ হবে না। না হলে আমি গরম হব। তার আগে আমার কিছু কাজ আছে লন্ডনে। লন্ডনে কিসের কাজ? যে কোনো কিছু সলভ করার জন্য তার সূচনা জানার দরকার। আজ পর্যন্ত সূচনা জানারই প্রয়োজন বোধ করিনি, এখন জানতে চাই। কিছুদিন পর। বাবা বাবা বাবা, বলো। আমি রাজনীতিতে যোগ দিব, নির্বাচনেও দাঁড়াবো। আমাকে নমিনেশন পাইয়ে দেওয়ার দায়িত্ব তোমার। বলেই মেরিন রুমে চলে গেল। তিনজনের মাথায় কিছুই ঢুকলো না, কেবল শুনলো, মেঘ তুমিও কি সেটা শুনলে যেটা আমি শুনলাম? মিষ্টি বাচ্চা কি সত্যি রাজনীতিতে যোগ দিবে? না মনে হয়, কারণ ও রাজনীতিকে ঘৃণা করে। ও কখনো যোগ দিবে না, হয়তো এমনই রেগেছে বলেছে। অধরা মামুনি, তুমি মেরিনকে চেনো না। এই মেরিন কিছু বলছে না মানে বলছেই না। ও যখন বলছে যে ও রাজনীতিতে যোগ দেবে তখন দেবে। আমরা কেউ ওকে আটকাতে পারবো না, আর আটকাবও না। সরি টু সে বাবা, মেরিনকে না আটকানোর কারণ? আমি কখনোই আমার মেয়েকে কোনো কাজই আটকাই না। আটকাও নাকি এবার আটকাবে না? কেবলমাত্র চৌধুরীদের বিরুদ্ধে বলে সাপোর্ট করছো? অধরা, মেঘ, আমি বাড়ির বউদের সাথে এমন উগ্র ব্যবহার পছন্দ করি না, সেটা তুমি ভালো মতোই জানো। মামুনি, আমি কোনো দিনই বাপ বেটার কোনো কাজে বাধা দেইনি। কোনো আবদার অপূর্ণ রাখিনি। শুধু একটা বিষয় আমি জানতে চাইনি, সেটা হলো ওর মায়ের বিষয়। আমি চাইনি ও মায়ের এবং ওই চৌধুরী পরিবারের সম্পর্কে জানতে চাইনি। আমি ওদের কুৎসিত অতীত জানতে চাইনি। আমি চাইনি যে মাকে ও এতটা ভালোবাসে যে মাকে ও ঘৃণা করুক, কারণ এতে কষ্ট পাবে সব থেকে বেশি। তবে ঘৃণাটা আমার উপরে এসে পড়েছিল, দ্যাটস ইট। এসবের মধ্যে আমার মেয়েকে অনেক স্ট্রাগল করেছে, গর্বিত আমি আমার মেয়েকে নিয়ে। উত্তর পেয়েছো মামুনি? বাবা, আমার বাসার প্রশ্ন করার অধিকার সকলের আছে। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, ঐতিহ্য বলতে পারো। আমার বাড়ির মেয়েদের প্রশ্নের উত্তর দিই বা না দিই, বাড়ির বউদের কোনো প্রশ্ন এড়িয়ে যায় না। কিরে নীর, 2 দিন পর আমার ফ্লাইট, আর আজকে তুই ফিরলি? কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? গিয়েছিলাম তুমি নামক রহস্যকে ভেদ করতে। মানেটা হলো এই যে নাটের গুরু তুমি, ফুপি আর মিস্টার খানের মধ্যে ঝামেলা সৃষ্টি তুমিই করেছো। নীর, চাচ্চু মেরিন আমাকে একটা কথা শিখিয়েছে, সেটা হলো এই যে চেঁচিয়ে কোনো কথা ভুল কথা বললেই সেটা ঠিক হয় না। একদম ঠিক কথাটা। আর তুমিও একটা কথা ভালো মতো জানো যে আমি নীর কোনোদিনই ভুলকে প্রশ্রয় দেই না। আমি কোনো ভুল কাজ করিনি। কেন মিথ্যে বলছো বলো তো? তুমি ফুপিদের সামনে মিস্টার খানকে চরিত্রহীন প্রমাণ করনি, আর সেটা তোমার সাধারণ নাটক ছিল না। আমি কোনো মিথ্যা কথাও বলিনি। কবির সত্যিই চরিত্রহীনা, আর ও কণাকেও কখনো ভালোবাসেনি। আমি তোমার সাথে সহমত হতে পারলাম না। যদি সে ফুপিকে ভালোই না বাসতো তবে কি আরেকটা বিয়ে করতো না? নিজের ইমেজের জন্য করেনি, আর করার অপশনও ছিল না, কারণ ওদের ডিভোর্স হয়নি। কণা ডিভোর্স নেয়নি কারণ ও চায়নি অন্য কোনো মেয়ের জীবন কবিরের জন্য নষ্ট হোক। আর যে ভালোবাসার কথা তুমি বলছো সেটা ভালোবাসা না, সেটা ছিল জেদ আর প্রতিশোধ সংমিশ্রণ। আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ও এসব করেছে, কারণ তুমি তার ভালোবাসা কেড়ে নিয়েছিলে, তাই না? এটা জেনে গিয়েছে দেখছি। হ্যাঁ, জেনেছি। কেন এমনটা করেছিলে চাচ্চু? সেটা কি ভুল ছিল না? হ্যাঁ ভুল ছিল, মানছি আমি ভুল ছিল। তখন নিছকই বয়সের দোষ ছিল।
আর তার জন্য আমার গিল্টও ছিল। আর তার বিপরীতে ও কি করলো? আমাদের একমাত্র বোনের জীবন নষ্ট করে দিল, ওর জীবনটা শেষ করে দিল। তুমি যে বললে কবির কণাকে ভালোবাসে। আচ্ছা ভালোবাসা কবার হয় জীবনে? যদি ও মেয়েকে ভালোবেসে থাকবে, তবে কণাকে কি করে ভালোবাসলো বলো তো? চাচ্চু, ভালোবাসা হয়ে যায়, সরি টু সে, বাট তুমিও তো ছোট মাকে ভালোবেসেছো, তাই না? হ্যাঁ, বেসেছি। তাহলে মিস্টার খানের ভালোবাসাকে কেন অগ্রাহ্য করছো? কেন করেছি জানো? কাম উইথ মি। নাহিদ নীরকে নিজের রুমে গিয়ে নিয়ে গেল। নিজের লকার থেকে একটা সিডি বের করলো। আমি জানতাম কবির কণাকে ভালোবাসে না, তবুও কণা আমার কথা বিশ্বাস করতো না, ভাইয়াও না। তখন আমি একটা প্ল্যান করি যেন কবির নিজেই সবটা স্বীকার করে। আমি রেকর্ডার নিয়ে যাই, সেখানে দুজনের কথা রেকর্ড হয়। শুনে দেখো। নীর প্লে করলো। সেখানে দুজনের কথাই শুনতে পেল। নীর স্পষ্ট শুনতে পেল যে কবির বলল, না, ভালোবাসিনি আমি কণাকে, ও কেবল আমার জেদ। আর তোর উপর প্রতিশোধ নেওয়ার মাধ্যমে নাও ইউ হ্যাপি, ওকে তিলে তিলে আমি শেষ করব। সেটা দেখে তুই ক্ষণে ক্ষণে মরবি। তুই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলিস, আমি তোর বোনকে কেড়ে নিয়েছি। তুই তোর বোনের কথা ভেবে মরবি, আর আমি আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে ঠিকই সুখে থাকবো। দেখ, ও কখনো কণাকে ভালোবাসেনি, বিয়ের পরও সে মেয়েটার কথাই বলছে, সত্যিকারের ভালোবাসা নিয়ে সুখে থাকার কথা বলছে। দ্যাট মিন্স বিয়ের পরও ও মেয়েটার সাথে কবিরের সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক, আর সেটাই আমি তুলে ধরেছিলাম সবার সামনে। বুঝেছিস? এখানে আমাকেই সন্দেহ করবি। এখনো জানি না, কিছুই মনে হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা সিডিটা আমাকে দাও। কিছু তো ভুল আছে, কিছু তো আছে যেটা আমরা কেউই দেখতে পাচ্ছি না। সত্যিকারের ভালোবাসাটা, এই কথাটা গরমিল লাগছে। সত্যিকারের ভালোবাসা বলতে তো সে ফুপির কথাও বলতে পারে। স্টুডেন্ট লাইফে ভালো লাগা থাকতেই পারে, এর মানে এটা তো নয় সেটা ভালোবাসা। আর যদি ফুপির সত্যিকারের ভালোবাসা হয়, তবে ফুপিকে তিলে তিলে শেষ করার কথা কেন বলল? ফুপিকে কি কষ্ট দিত? বাজে ব্যবহার করত? ফুপির সাথে কথা বলাটা জরুরি। তবে আগে মামুনির সাথে কথা বলতে হবে। নীর, আসবো? হ্যাঁ ভাবি, আসো। মেরিন নাকি রাজনীতিতে যোগ দিবে? কি? ও গড, রাজনীতি করবে মেরিন? হয়ে গেল রাজনীতি দফা রফা, আর আইপি ফর রাজনীতি। তুমি কেমন বর হয়েছো বলো তো? এখন নিজের বউকে ফেরানোর একটুখানি চেষ্টাও করলে না। এটা কি ঠিক? আমার বোন আবার কি না কি করে বসে, তার কোনো ঠিক আছে? চেষ্টাই তো করছি ভাবি, মহা চেষ্টা। আচ্ছা ভাবি, বসো তো, বসো বসো বসো। এখন বসার সময় নেই, অনেক কাজ। ডিনার অ্যারেঞ্জ করতে হবে। তোমরা বোনেরা এত বৌমাগিরি কেন করো বলো তো? বসো, জরুরি কথা। ডিনার বড় নাকি এতগুলো মানুষের জীবন? আচ্ছা, এই যে বসলাম, হয়েছে, এবার বলো। ভাবি, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, অ্যান্ড প্লিজ ঠিকঠাক সত্যি জবাব দিবে, পক্ষপাত করবে না। বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আচ্ছা ফুপি, আর তোমার বাবা যখন আলাদা হয়ে গেল তখন আমি ছোট ছিলাম, অত কিছু মনে নেই। আধো আধো মনে পড়ে তুমি একটু বড় ছিলে আমার। আচ্ছা, এসব কাহিনীর সূচনা হওয়ার আগে কি কখনো দুজনের মধ্যে ঝগড়া হতো দেখতে? মানে কেমন টাইপ লড়াই হতো দুজনের মধ্যে? কেমন টাইপ লড়াইয়ের কথা বলবো বলো তো? তেমন ধরনের ঝগড়া লড়াই বলতে সেই একদিনই দেখেছিলাম। আচ্ছা, তোমার বাবা কি ফুপিকে বকতো, মারতো? বকতো, ভীষণ বকতো। তোমার ফুপি বাবার কাছে বকা খেত, ভয়ঙ্কর বকা। সময় মতো না খাওয়ার জন্য, নিজের খেয়াল না রাখার জন্য, আমাদের ধমক দেওয়ার জন্য, অফিসে বসতো না বলেও বকতো, খুব করে বকতো। ভীষণ খারাপ তো মার বাবাটা, তাই ভীষণ খারাপ। তাই আজও তার ডায়মন্ড বিজনেসের নাম K&K ডায়মন্ডস রেখেছে। ডায়েরির ভাঁজে তোমার ফুপির ছবি লুকিয়ে রেখেছে। ভীষণ খারাপ আমার বাবা, চরিত্রহীন আমার বাবা, তাই তো? যাকগে, আসছি। আমার বাবা চোর আর তোমার ফুপি সাধু সন্ন্যাসী। বলেই নীলা চলে গেল। ভাবি তো সেন্টি হয়ে গেল, মেয়ে মানুষ বলতেই সেন্টি।
ভাবিনি এই অবস্থা। ফুবিকে জিজ্ঞেস করলে কাঁদতে কাঁদতে বন্যা না বানিয়ে ফেলে। কে হেল্প করবে? কবির, ফয়সাল খান, মেঘ খান? এদের সাথে দেখা করতে চাইলে তো করবেও না, বলবে আবার অ্যাটাক করাবো। আবার আমি যদি ওই বাসায় যাই, কে জানে আমাকে না জেনে মেরে ফেলে। একজনই হেল্প করতে পারে সত্য জানতে, সেটা হলো মেরিন, যে ভুলেও আমার হেল্প করবে না। এর নাম নাকি ভালোবাসা? ভালোবাসলে কেউ এমন পাষাণ হতে পারে? একটা ফোনও করলো না, একটাবার দেখা করতেও এলো না। ভালোই আছে নিশ্চয়ই আমাকে ছেড়ে। হাজার হাজার গার্লফ্রেন্ডের সাথে পরকীয়ায় ব্যস্ত। পাই না একবার নমিনেশন, নির্বাচনে দাঁড়াই একবার, পাশ করি একবার, সরকার প্রধানের কাছে আবেদন করব যে পরকীয়ার সর্বনিম্ন শাস্তি ফাঁসি করাবো, আর সর্বোচ্চ শাস্তি করাবো হাতে পায়ে রক কেটে দেওয়া, সেখানে আবার লবণ মরিচ দেয়া। কিসের লবণ মরিচ গো ননদিনী? কিছু না। ভাবির ওপর কেন এত অভিমান? ভাবি কি করলাম? কিছু করনি। কিছুই করনি। বিয়ের ড্রামাটা আমার সাথে শেয়ার করনি, আবার নির্জে সেটার পিছনে ছিল তাও জানাওনি। ঠিক করেছো। সরি গো বনু, তখন প্রাণকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। প্লিজ সরি, প্লিজ প্লিজ। তুমি কি এখনো তোমার ভাইয়ার উপর রেগে আছো? আমি কারো উপর রেগে নেই। তোমার ভাইয়া ভীষণ কষ্ট পাচ্ছে মেরিন, ভীষণ। তুমি তো এটা ভালো মতোই জানো যে তোমার ভাইয়া তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। মেঘের দুনিয়া এদিকে আর তুমি এদিকে। ক্ষমা করে দাও না মেঘকে। কাউকে ক্ষমা করার অধিকার আমার নেই, আর রাগ করার কারণ নেই। অভিযোগ কেবল একটাই, সেটা হলো এই যে ভাইয়া জানতো যে আম্মু বেঁচে আছে, তবু আমাকে বলেনি। ঘটনা জানতো অনেকটা, সেগুলোও বলেনি। কার খারাপ না লাগবে বলো? একটা কথা বলি মেরিন, দেখো আমি একটা অজানা মানুষ ছিলাম যে তোমার ভাইয়ের সাথে তোমাকে নিয়ে সন্দেহ করেছি, তোমাকে বিষ দিয়েছিলাম। সেই আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো, আর নিজের ভাইয়াকে ক্ষমা করে দিতে পারছো না। ভুলে যাওয়া সাংবাদিক মেরিন বন্যার কাজ ছিল, মেরিন বন্যা খানের না। মেরিন বন্যা খান কখনো কিছু বলে না। তোমাকে ক্ষমা করার কারণ ছিল আমার ভাইয়া। আমার প্রতি তোমার হিংস্রতা ভাইয়ার প্রতি ভালোবাসার প্রমাণ দিচ্ছিল, তাই কিছু বলিনি। ভুলে গিয়েছি, কারণ মেরিন বন্যা খানের কাছে পরিবার অন্য সবার আগে। পরদিন। কাকা একটু মতিঝিল চলো তো। ড্রাইভার কোনো কথা না বলে কেবল মাথা নাড়ল। মেরিন কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে গান শুনতে লাগলো। একটু পর যখন চোখ মিলল, তখন দেখলো এটা অন্য জায়গা। একই কাকা, কোথায় যাচ্ছ? তখন ড্রাইভার রূপী নীর পিছে ঘুরল। পাপের কথা বলতে নেই সোনা, কাকা বললে যে পাপ লাগবে। আমি যে তোমার প্রাণপ্রিয় স্বামী। তুমি? হ্যাঁ, সারপ্রাইজ। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। মাথা খারাপ? আমি গাড়ি থামাই আর তুই পালাও? মেরিন গ্লাস নামাতে গেলে দেখলো নীর লক করে রেখেছে। মোবাইল হাতে নিল, দেখলো নেটওয়ার্ক ডাউন। কেন ভুলে যাও যে তোমার জামাইটা একজন ইঞ্জিনিয়ার? অসভ্য বর্বর ছোট লোক। ধন্যবাদ জানো, ভয় নেই, জোর করে বাসায় নিয়ে যাব না। তোমাকে দেখতে ইচ্ছা করলো, সময় কাটাতে ইচ্ছা করলো, তাই নিয়ে এলাম। তোমাকে চোরের মতো নিয়ে পালাবো না। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, রাইট? সানাই বাজেনি, ঢোল নাগরা বাজেনি, ডিজে আসেনি, তোমার বাবা কন্যা সম্প্রদান করেনি, তোমার বাড়ি থেকে তোমার মা তোমাকে বিদায় জানায়নি, তোমার ভাইয়া আমার হাতে তোমার হাতে তুলে দেয়নি। কি করে তোমাকে নিয়ে যাই বলো তো? কি ননসেন্স। এখানে কোনো সভা সেমিনার চলছে না যে তুমি ভাষণ দিবে, আর না তো কোনো কবি যে কবিতা বলবো। সো স্টপ ননসেন্স। সে ননসেন্সই বলো আর যাই বলো, আমি কিন্তু তোমার ঐবানী শহরে পাগল নির্লজ্জ প্রেমী হবার প্রয়াস অবশ্যই করব। আজকাল কি যেন ট্রেন্ড চলে, সামথিং প্রেমিক হলে নির্লজ্জ হও, তাই না? দেখো না তো, তুমি 21-এ আর না আমি 18-এ। সো স্টপ দিস ড্রামা প্লিজ। একটা সময় আমি 21 থেকে 18 প্রেমের নিয়ে বিরক্ত হতাম, কিন্তু ভালোবাসা আমাকে 30-26-এর বয়সটাকেও নিব্বি ফিল দিচ্ছে। থ্যাঙ্কস টু ইউ। অবশেষে গাড়ি থামালো। নীর দরজা খুলে মেরিনের দিকে ঝুঁকে। নামো। আসলে মেয়েরা প্রতিবাদী হলেও বরের জোর করাটা পছন্দ করে, কি আর করার। বউয়ের ইচ্ছা অপূর্ণ রাখি কি করে? বলেই মেরিনকে টেনে বের করলো।